আমার কাছে শেখ হাসিনাই ভালো ছিল। ওরা গত 8 মাসে যে পরিমাণ দুর্নীতি করেছে এটা আওয়ামী লীগ 16 বছরেও পারে নাই। বর্তমান যারা আছে এরা তো শুধু লুটপাটের ধান্দায় আছে। এক বছরেই উপদেষ্টাদের জনপ্রিয়তা কমছে, সাধু সাবধান। আন্দোলনের 1 বছর পর প্রশ্ন এখন আন্দোলনকারীদের দিকেই কিন্তু উঠছে। নতুন বাংলাদেশ গড়ার কথা হয়েছিল, কিন্তু আজ জনগণের চোখে সেই বাংলাদেশ কতটা নতুন? 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার এলো, সরকার গেল, কিন্তু ব্যবস্থাটা কি বদলেছে? আজকে আমাদের টকশোতে সেটাই আলোচনার বিষয়। বাংলাদেশের মানুষ প্রশ্ন করছেন, বাংলাদেশের মানুষ বলছেন আওয়ামী লীগ তো আজকাল নেই, তাহলে রাস্তায় পথে ঘাটে এত চুরি টাকা তোলা এত কি করে হচ্ছে? এখন তো আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ তো খারাপ ছিল, চোর ছিল, টাকা পাচার করছে, এরা তো চলেই গেছে। আওয়ামী লীগ কোনো নেতা কর্মী নাই, রাস্তাঘাটে ছিনতাই এটি কারা করে। আবার কিছু মানুষ বলছেন যে যারা একসময় আন্দোলনে 100 টাকার শার্ট পরে ঘুরে বেড়াতো তারাই এখন সমন্বয়ক হয়ে গিয়ে 1000 টাকার শার্ট ছাড়া পড়তে পারেন না। এক সময় 150 টাকার শার্ট গায়ে দিয়ে আন্দোলন করছে, 100 টাকা দিয়ে ফ্যান কিনতো, আর এখন তো সে একটা শার্ট গায়ে দিলে লাগে তার 10,000 টাকা দামের। আবার একজন তো বলেছেন এটা বাংলাদেশের জন্মগ্রহণ করাটাই ভুল হয়েছে। বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল। তাহলে ভাবুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। 2024 থেকে বছরটা 2025-এ এসেছে। তারপরেই যেই আন্দোলনকারীরা পথ দেখিয়েছিল, যেই আন্দোলনকারীরা বলেছিল যে তারা নতুন বাংলাদেশ, সংস্কারমুখী বাংলাদেশ করে তুলবে, মানুষকে আশাবাদী করেছিল, তাদের দিকেই আজকে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আজকে টকশোতে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। আপনাদের সকলকে স্বাগত এই বিষয় আলোচনার বিষয় একেবারে বিশ্লেষণটি মন দিয়ে শোনার জন্য। আমাদের সাথে প্রতিদিনকার মতোই রয়েছেন সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষরয় দাদা, প্রথম কলকাতার ডেপুটি এডিটর। আপনাকে স্বাগত আজকের আলোচনায়। আজকের এই বিশেষ আলোচনা, যে আলোচনাতে আমরা প্রশ্ন তুলবো যে কেন জনআস্থা কমছে এই নেতৃত্বদের ওপর, কেন ছাত্র নেতাদের নিয়ে এত তর্ক বিতর্ক হচ্ছে। আমরা তো কিছুদিন আগেই একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে ভাইরাল হয়েছে এনসিপির একজন কর্মী সমর্থক, যিনি কিনা একজন মহিলার গাড়ি থেকে 7 লক্ষ টাকা নিচ্ছেন এবং ভিডিওতে মহিলা বলছেন যে এখানে 7 লক্ষ টাকা আছে, তিনি আবার টাকার অঙ্কের হিসাব করছেন। যদিও এনসিপি ফেসবুক পোস্ট করে বিভিন্ন সময় ঘটনার বলতে হয় যে ধামাচাপা বা সেই ঘটনাকে অন্যদিকে মোড় ঘোরানোর জন্য বলেছেন যে তিনি নিজেই এই টাকা দান করেছেন এনসিপি কে। এই বিষয় নিয়ে আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা রাখতে চাইবো যে বর্তমান পরিস্থিতি কেন জনআস্থা কমে যাচ্ছে এই নেতৃত্বদের উপর? মাত্র তো 1টা বছর পার হতেও পারলো না পুরোপুরি। এখন আদর্শ আর আদর্শচ্যুতর মধ্যে দুটোকে সমার্থক ভেবে ফেলছে যারা যে আদর্শ নিয়ে এসেছিল, অধিকার রক্ষার আদর্শ নিয়ে এসেছিল, সে আদর্শ থেকে আদর্শকে, আদর্শর শব্দটার বিপরীতার্থক শব্দ হতে পারে আদর্শচ্যুত। সে আদর্শচ্যুত হয়ে না গিয়ে আদর্শচ্যুত শব্দটা বিপরীতার্থক শব্দ না হয়ে এখন আদর্শ সমর্থক শব্দ হয়ে দাঁড়াচ্ছে আদর্শচ্যুত। এইটা যখন হবে তখন ওই টাকার এপিট আর ওপিটের মতন হবে, পুনরাবৃত্তি। এখন মনে হবে গণ অভ্যুত্থানটা যারা করেছিল তারা কি আদর্শ নিয়ে করেছিল, বা যে আদর্শে করেছিল সে আদর্শের অন্তরালে কি ক্ষমতা দখলের লড়াই লুকিয়েছিল? এবং যে বিষয়গুলো এই মুহূর্তে প্রশ্ন উঠছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমের বিভিন্ন প্রতিক্রিয়া আমরা চোখে আমাদের কাছে ভেসে আসছে, সেই আদর্শের পিছনে ক্ষমতা দখলের লড়াই, আর ক্ষমতা দখলের লড়াইয়ের পিছনে বিলাসবহুল জীবন, লোভ লালসা, অর্থ কামিয়ে নেওয়া। তাহলে ফারাকটা কিসের রইল? গণ অভ্যুত্থানটা কি ক্ষমতা দখলের লড়াই ছিল, যেখানে নাহিদ ইসলাম বলেছিলেন যে রক্ত গেছে সেই রক্ত একটা দল থেকে আরেকটা দলকে নিয়ে বসানোর জায়গা নয়? এগুলো কি শুধু মুখের কথা? সরাসরি প্রশ্ন রাখতে চাই, জনগণ চেয়েছিল একটি দায়িত্ববান, সংস্কারমুখী, অন্তর্ভুক্তিমূলক সরকার, কিন্তু 1 বছরের মধ্যেই দেখা যাচ্ছে তা হলো এক কথায় বলা যায় একেবারে ডেফিনিট করে আইন শৃঙ্খলার অবনতি, প্রশাসনিক অনির্ভরযোগ্যতা, প্রশাসনের উপরে নির্ভর রাখতে পারছে না মানুষ, ক্ষমতার কেন্দ্রীকরণ, যেখানে খুব অল্প কয়েকজন যে কোনো সিদ্ধান্ত নেবেন। সেটা কি হওয়ার কথা ছিল? সেটা তো বাংলাদেশের মানুষ চায়নি। প্রান্তিক কর্মী, সাধারণ জনগণের সঙ্গে কোনো কার্যকর যোগাযোগ রাখা হচ্ছে না, শুধু ওপরতলার মধ্যে আলোচনা হচ্ছে। সাধারণ মানুষ, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে ভিডিওটার সত্যতা আমরা যেমন যাচাই করিনি, কিন্তু দেখা যাচ্ছে একজন বলছে আমরা কি দোষ করেছি? বাংলাদেশে এখন কথা বলার অধিকার নেই। একজন রিকশাওয়ালা বলছে আগে 1200-1500 টাকা রোজগার করতাম সারাদিন খেটে, এখন 500 টাকাও কামাই করতে পারি না, কেন এরকম হচ্ছে?
এই ডিসকানেকশনের ফলে কিন্তু নেতৃত্বের প্রতি, অর্থাৎ যেটা আমরা আগেও বলেছি, বাংলাদেশের সাধারণ মানুষের জীবন জীবিকা, আস্থা, অধিকার রক্ষার জন্য যারা পথে নেমেছেন, অবশ্যই মানুষ তাদের পাশে ছিল। কিন্তু 11 মাসের নিটফল কি? আবার সেই একই জনসংযোগ থাকছে না। শুধু মুখের কথা কি মানুষকে দিলে আস্থা ভাজন হওয়া যায়? হওয়া সম্ভবপর নয়। মানুষ দিন আনে দিন খায়। প্রত্যেকটা মুহূর্তে যদি মানুষের জীবনযাত্রা বাধাপ্রাপ্ত হয়, মিটিং মিছিল, অশান্তির বাতাবরণ, গুলি চালনা, ত্রাস, ভয়, আতঙ্ক, 144 ধারা, তাহলে সাধারণ মানুষের জীবনের যে মালামাল সেটা তো ব্যাহত হচ্ছে স্বাভাবিকভাবেই। এটা বলার অপেক্ষা রাখে না। নেতৃত্বের ওপরে সাধারণ মানুষের অবশ্যই এই মুহূর্তে আস্থা কমছে। যে আস্থা ফিরিয়ে আনার বার্তা দেওয়া হয়েছিল শুরুতে, সেটা কিন্তু জোয়ারের জায়গায় আবার সেই ভাটায় পরিণত হচ্ছে। এটা আমাদের কথা না, এটা আমরা অনুধাবন করছি। বাংলাদেশেরই গণমাধ্যম আজকে হাতে একটা মুঠো ফোন থাকলে গোটা পৃথিবী জানা যায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। গত 11 মাসে যে বাংলাদেশের এই মুহূর্তের পটভূমি, দুদেশের সঙ্গে দুদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কিছু অবনতি হয়েছে, উন্নতির জন্য প্রচেষ্টা চলেছে। কিন্তু দেখতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন, তারা কতটা আস্থা রাখতে পারছে এই অন্তর্বর্তী সরকারের ওপরে, এই উপদেষ্টা মন্ডলীর ওপরে, যাদের ব্যক্তিগত জীবন যে স্তরে ছিল আজকে সেই স্তর থেকে বিলাসিতায় বৈভবে যে উচ্চমাত্রায় গেছে, সাধারণ মানুষ তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। আর এই সাধারণ মানুষের প্রশ্ন তোলা মানেই মনে করতে হবে, ধরে নিতে হবে, এটা আমাদের বক্তব্য নয়, তাদের প্রতি কিন্তু মানুষের আস্থা, বিশ্বাস, তারা যে আদর্শকে আর আদর্শচ্যুতকে বিপরীতার্থক শব্দের জায়গায় না নিয়ে সমার্থক শব্দকে পরিণত করছে ক্ষমতা দখলের লড়াইয়ে, এটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার এবং এই কারণেই কিন্তু আস্থা হারাচ্ছে। কিছুক্ষণ আগে যে একটি ভিডিও আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, আমি বলবো সেই ভিডিওটি একবার দর্শকদেরও দেখাতে, যেখানে কিনা একজন সাধারণ নাগরিক তিনি বলছেন যে আন্দোলন করাটাই আমাদের ভুল হয়েছিল। আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে, কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে। কি বলবেন এই বিষয়ে, যে সত্যিই কি আন্দোলন করাটা সাধারণ মানুষের পক্ষে ভুল ছিল? এই মুহূর্তে একটা বছর পার হতে না হতেই এমন প্রশ্ন উঠে যাচ্ছে। দেখো, মানুষ যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে পথে নেমেছিল, সে আশা এবং ভরসা মানুষ 100% চায় না, 1%। গত 11 মাসে তুমি বলো তো বাংলাদেশের সাধারণ মানুষ 15 বছরে যা ঘটেছে সেই জায়গা থেকে কোন আসপেক্টে, আমি পাল্টা প্রশ্ন করছি যে বাংলাদেশের সাধারণ মানুষ যে না, সাধারণ মানুষের জন্য, সে কোনো রাজনৈতিক দলের না, তাদের দৈনন্দিন সাধারণ জীবন যাপনে কোন জায়গাটায় সম্পূর্ণভাবে 1% জায়গা থেকেও 100% ভরসা রাখতে পেরেছে? সব জায়গায় প্রশাসনিক এই মুহূর্তে ব্যর্থতা। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের চেষ্টা চলছে, কিন্তু মিনিমাম মানুষের যে নিরাপত্তা, ক্রমান্বয়ে চুরি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, হত্যা, এগুলো থেকে তো মানুষের একটা ঘটনা থেকে তো মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। আজকে গোপালগঞ্জের ঘটনা, অবশ্যই সেটা একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনা নিয়ে কখনোই কোনো রাজনীতি হওয়া উচিত নয়, কিন্তু সেখানে একটা জলের বোতল 600 টাকায় বিক্রি হচ্ছে। এখনো পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিয়েছে? একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চেয়েছে আমার কাছে, 600। এটা তো স্বাভাবিক। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মানুষ প্রতিক্রিয়া দিচ্ছে, কত মানুষ মারা গেছে এটা জানা যাচ্ছে না কেন? এই প্রশ্ন মানুষের মধ্যে কেন আসবে? একটা স্কুলে ধরে নাও 1500 বাচ্চা পড়ে, যে সময় বিমান দুর্ঘটনা ঘটেছে তখন সেই সময় কম বেশি ছুটি হয়ে যাওয়ার কথা। তা একটা স্কুলে 1500 বাচ্চা পড়ে, 1500 মানুষ আসেন, শিক্ষক শিক্ষিকা নিয়ে যদি 2000 হয়, রেজিস্টার দেখলেই আর কত মানুষকে পাওয়া যাচ্ছে না, কত মানুষকে নিখোঁজ, সেই তারতম্যটা পরিষ্কার জানিয়ে দিলেই তো হয় কম বেশি। যদি জানিয়ে দেওয়া হয়, ধরে নিচ্ছে জানিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই হয়েছে, তাহলেও মানুষ কেন এই প্রশ্নটা তুলছে? তাহলে এই গাফিলতিটা কোথায়? তাহলে এই সমন্বয়টা কোথায়? বলা হচ্ছে এত মানুষ, সাধারণ মানুষ মিডিয়ার সামনে বলছে এত মানুষ, কেন এই ঘটনাটা কেন হচ্ছে? তাহলে প্রশাসনিক ব্যর্থতা কি নেই? মিডিয়া যদি একটা সঠিক তথ্য পেয়ে যায়, তাহলে মিডিয়াই বা কেন সাধারণ মানুষের কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজছে? অবশ্যই অবশ্যই সংস্কার হওয়ার প্রয়োজন, হয়তো সংস্কারের চেষ্টা চলছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ যে প্রশাসনের উপরে আস্থা রেখেছে, সেই প্রশাসনিক ব্যস্ততা কি নয়? তাহলে মানুষ কার প্রতি ভরসা রাখবে? যে নির্বাচন হতে যাচ্ছে, যে প্রক্রিয়াগত পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা, মানুষ এই প্রশাসনিক এই ব্যর্থতা, এই ডামাডোলের এই ব্যস্ততা রাজপথে হেঁটে তারা কি সুষ্ঠু লক্ষ্যে নির্বাচন করতে পারবে? তোমার কি মনে হয়?
বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যি একটা বছরের সংখ্যাটা শুধু পাল্টেছে, 4-এর জায়গায় 5 হয়েছে। যে আন্দোলন করেছিল মানুষ, সাধারণ মানুষ, তখন ভেবেছিল যে না, একটা সংস্কারমুখী দেশ, এতদিন ধরে যেরকম একটা মানে বিভৎসতির মধ্যে দিয়ে গেছি গত 15টা বছর ধরে, সেই পরিস্থিতি থেকে এবার হয়তো বেরিয়ে এসে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবো। কিন্তু কোথায়? কেউ কেউ তো বলছেন যে আগের থেকেও খারাপ পর্যায়ে চলে যাচ্ছি দিন দিন। আচ্ছা বলুন তো, কেন ছাত্র নেতাদের নিয়ে এত বিতর্ক তৈরি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে? দেখো, এখানে যদি কোট টু কোট বলতে হয়, আন্দোলনের সময় যারা সামনে ছিলেন তারাই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ব্যক্তি। এটাই কিন্তু বিতর্কের মূল কারণ এবং এটা বিতর্কের উৎস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বিলাসবহুল জীবন, এটা অস্বীকার করা যায় না। বিদেশ ভ্রমণ, অনেকেই মনে করছেন তারা এখন প্রশাসনের প্রলম্বিত হাত, গণমানুষের নয়, প্রশাসনের তারা হাত, কিন্তু সেই হাতগুলো তো সাধারণ মানুষের হওয়ার দরকার ছিল। এর ফলে ছাত্রনেতারা ভবিষ্যতের পরিবর্তনের প্রতীক নয়, বরং সুবিধাবাদী রাজনীতির উদাহরণ হয়ে উঠছে। আমি কি বলতে পারলাম, বুঝতে পারলাম পেরেছি যে এরা এখন আর পরিবর্তনের প্রতীক নয়, সুবিধাবাদী রাজনীতি, কামাইয়ের রাজনীতি, ভোগবিলাসের রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি উদাহরণ হয়ে উঠছে বাংলাদেশের মানুষের মনে মনে। জনগণের মনে তৈরি হচ্ছে সেই সংশয়, এই নেতৃত্ব কি আগামী দিন আদৌ তাদের প্রতিনিধিত্ব করতে পারবে, নাকি আবার সেই স্বৈরাচারী শাসন, একনায়কতন্ত্র, বৈষম্য, সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হবে। মানুষ, আমরা জিনিসটা কোথা থেকে জানছি? আমরা দেখছি তো, গণমাধ্যমে তো দেখছি, বাংলাদেশের গণমাধ্যমেই দেখছি, ভারতের গণমাধ্যমে নয়। বাংলাদেশের গণমাধ্যমে যেসব প্রকাশ পাচ্ছে, এখন যে কোনো বড় গণমাধ্যমের তাদের সোশ্যাল মিডিয়াতেও পেজ থাকে, ফেসবুক পেজ থাকে, ইনস্টাগ্রাম থাকে, ইউটিউব থাকে। সেই সব গণমাধ্যম, দায়িত্বশীল গণমাধ্যম, আমি বলছি না যে সুযোগ সন্ধানী সমাজ মাধ্যমে যারা কাজ করে পয়সা কামায় তারা না, তাহলে এটা কেন হচ্ছে? গণমাধ্যম তো অবশ্যই, এবং ঘটনার পরম্পরা তো সবসময় ঘটছেই, আমরা তো সেটা জানছি। আমরা আগেও সমালোচনা করেছি। সমালোচনাটা কি? সত্যের পথে, নিরপেক্ষতার পথে। কে আমাদের ভালো বললো, কে আমাদের মন্দ বললো, কে আমাদের বাহবা দিল, আমাদের কাছে সেটা বড় কথা নয়। আমাদের কাছে বড় কথা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ নিপীড়ন থেকে, অধিকার লঙ্ঘিত জায়গা থেকে, বৈষম্য থেকে, সাধারণ মানুষের সুস্থ জীবন, সাধারণ জীবন, রুটি রুজির জীবন, ছাত্ররা যদি ছাত্রের জায়গা থেকে থাকতো, সেই আন্দোলনের, সেই আদর্শের, সেই গণঅভ্যুত্থানের যে আবেগ, সেটা তারা বজায় রাখতে পারতো। এখন তো ক্ষমতা দখলের লড়াই চলছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে। এখন যেন সেই ছবি, যেন সোশ্যাল মিডিয়া সবাই এখন নেতা হয়ে যাচ্ছে ভোটে নেতা হওয়ার আগেই। বর্তমানে শেখ হাসিনা বিরোধী অনেক কথাবার্তা হয়েছে, এখনো চলে। শেখ হাসিনার স্বৈর শাসন করেছে, সেটা আমরাও মানি। প্রথম কলকাতা বিশ্লেষণও করেছে শেখ হাসিনা স্বৈর শাসনই করেছে, সেটা আমরা মানি। শেখ হাসিনা স্বৈরাচারী ছিলেন, কিন্তু এই শেখ হাসিনা বিরোধী এই কথাটা দিয়ে কি নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে তারা? কারণ নিজেদের কর্মকাণ্ডই যদি ঠিক না থাকে, তাহলে মানুষ কোথায় বিশ্বাস করবে? শেখ হাসিনা বিরোধী স্লোগান দিয়ে কি দিন পার করতে পারবেন তারা? জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন তারা? তাদের বিরুদ্ধেই তো মানুষ চলে যাচ্ছে। দেখো, এখানে যদি বলতে হয়, একটু তাত্ত্বিক ভাবে যদি বলতে হয়, যেটা আমি পরে বিশ্লেষণে যাব, শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধিতা একসময় গণ অভ্যুত্থানের একটা জ্বালানি ছিল, কিন্তু এখন এই মুহূর্তে এখন পরিস্থিতি কিন্তু ভিন্ন। জনগণ এখন সমাধান চায়, কাঠামোগত পরিবর্তন চায়। শুধুই সমালোচনা সীমাবদ্ধ থাকলে সে আন্দোলন নিজেই কিন্তু একটা সময় ফিকে হয়ে যাবে। বিকল্প দর্শন কি? বিকল্প দর্শন পরিকল্পনা ও বাস্তবায়ন ছাড়া দীর্ঘমেয়াদী জনসমর্থন টিকিয়ে রাখাও কিন্তু সম্ভব নয়। তাহলে এখন কি প্রয়োজন? এখন প্রয়োজন প্রমাণ না হলে বিরোধিতা কিন্তু হাওয়ায় মিলিয়ে যাবে। অর্থাৎ ওই বলে না, মিষ্টি কথায় একটা চলমান কথা আছে, চিড়ে ভেজে না। মুখের কথায় কিন্তু চিড়ে ভিজবে না। মুখে আদর্শ বললাম, কাজে লবডঙ্কা। মুখে আদর্শ বললাম, ঠান্ডা গাড়ি নিয়ে চলে গেলাম, সারাদিনই আর আমায় মানুষ খুঁজে পেল না। এক সপ্তাহে ওই শুধু মিটিং এ আসলাম, সঙ্গে অনেক লোক নিয়ে আসলাম, অনেক নিরাপত্তা। প্রশ্ন উঠছে তো, ইতিমধ্যেই তো প্রশ্ন উঠছে যে এনসিপি একটা নতুন ছাত্র দল, তারা কেন রাষ্ট্রীয় নিরাপত্তা পাচ্ছে, অন্য দলগুলো কেন পাচ্ছে না? প্রশ্ন তো উঠতে শুরু করেছে। গোপালগঞ্জে কেন আবু সাইদের মৃত্যুর 1 বছরের দিন বাংলাদেশের মাটিতে তরতাজা 4টে প্রাণ চলে গেল? সেগুলো তো কোনো রাজনৈতিক দলের, আমরা যতদূর জেনেছি, যদি রাজনৈতিক দলেরও হয়, গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে, মানুষ গণ অভ্যুত্থানে যে কারণে সামিল হয়েছিল, তার বাস্তবায়নের প্রেক্ষাপটটা কি ধরে রাখতে পারছে? শুধু মিটিং করলেই হবে, মিছিল করলেই হবে? আগে নিজেদের ঘর গুছাতে হবে, তারপর তো আমি দেশের শান্তি করব। আমার চলনে, আমার বলনে, আমার জীবন যাপনে
সেই বিষয়টা কি থাকছে? সেই শালীনতাটা কি আমরা বজায় রাখতে পারছি? তো স্বাভাবিকভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই, সেটা গণ-অভ্যুত্থানের জ্বালানি ছিল, কিন্তু এখন কি মানুষ পরিকাঠামোগত পরিবর্তন চাইছে। যে পরিকাঠামোগত পরিচয় ছিল স্বৈরাচারী, সেই পরিকাঠামোগত পরিচয় কি সেই স্বৈরাচারী পরিবর্তনের কিছু দেখতে পাচ্ছে তারা? ক্ষমতা দখলের লড়াই, কয়েকজন কুক্ষিগত মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, সাধারণ মানুষের জানামাল নিয়ে আলোচনা চলছে না, প্রশাসনিক ব্যর্থতা, গুলি চলছে, অকারণে কমন রাস্তায় সাধারণ পিপলের জন্য 144 ধারা প্রশ্ন তুলছে, এনসিপি প্রশ্ন তুলছে, সাধারণ মানুষ, ছাত্ররা ছাত্রীরা প্রশ্ন তুলছে। এনসিপি তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু একটা বড় ভাইয়ের গণ-অভ্যুত্থানের সময় শুধু যারা নতুন যে ছাত্ররা তারা শুধু পথে নেমেছিল, সাধারণ ছাত্রছাত্রীরা পথে নামেনি। যদি শুধু শেখ হাসিনার বিরোধিতা দিয়ে ওই আন্দোলন সংগঠিত করতে পারতো বা পেরেছে, সেই আন্দোলনের প্রেক্ষিতের জৌলুস তারা এখন ধরে রাখতে পারছে না, তার কার্যকারিতা হতে পারছে না। মূল কারণ কি? পরিকাঠামোগত পরিবর্তন। সেটা কোথায়? টাকার এপিট আর ওপিট। উত্তর পাবে বাংলাদেশের সাধারণ মানুষ। সঠিকভাবে নির্বাচন হলে উত্তর দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। আমরা সেই অপেক্ষায় থাকবো। একদমই তাই, একদমই তাই। যে পরিস্থিতি বর্তমানে তা কিন্তু বারে বারে ক্ষণে ক্ষণে উঠে আসে। সাধারণ মানুষ বলছে তারা আগে আন্দোলনে নামতো 100 টাকার শার্ট পরে, এখন তারা 10,000 টাকার নিচে নাকি শার্টই গায়ে দিতে পারে না। তাই এই বর্তমানে যে ঢাকার বিমান দুর্ঘটনা, গোপালগঞ্জের যে ঘটনা, এই ঘটনাগুলোর পরও কি বলা যায় কোনো পরিবর্তন হয়েছে একটা বছরে যে ধরনের ঘটনা সামনে এসেছে? দেখো, বাংলা অভিধানে বা ইংরাজি অভিধানে একটা কথা আছে সিস্টেমেটিক। এই সিস্টেমেটিকের সঙ্গে আমি একটা শব্দ যোগ করে দিচ্ছি, সংস্কার। বাংলাদেশের মানুষ গণ-অভ্যুত্থান যেটা চেয়েছিল, স্বৈরাচারী একটা সরকারের পতন হয়েছিল, সেই স্বৈরাচারী সরকারের পতনের মূল যে আতুরঘর ছিল সেটা হচ্ছে কুসংস্কার। সেই কুসংস্কারকে সংস্কারে পরিণত হতে হবে, অর্থাৎ 2 নম্বরই, রাহাজানি, লুটতরাজ, পক্ষপাতিত্ব, নিজের লোককে পাইয়ে দেওয়া, সুবিধাভোগী সেই সিস্টেমকে, সেই সিস্টেমের সেই কুসংস্কারের যে সিস্টেম ছিল সেটাকে সিস্টেমেটিক সংস্কারে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করার কথা ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, টিল ডেট 2025-এর 24শে জুলাই, 2024-এর 5ই আগস্টের পর 2025-এর 24শে জুলাই, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমরা যতটুকু বিভিন্ন জার্নাল, বিভিন্ন গণমাধ্যমের আমরা কর্মী, আমরা সব সময় সতেজ থাকি, কনসার্ন থাকি কোথায় কি ঘটছে সেটা জানার জন্য, বোঝার জন্য, এবং সত্যিকারের আপডেট থাকার চেষ্টা করি। সেই জায়গা থেকে সিস্টেমেটিক সংস্কার এখনো শুরু হয়নি বাংলাদেশের মাটিতে। এটা পরিষ্কার শুনে রাখা উচিত। সেনাবাহিনীতে সস্তা চীনা ক্লোন বিমান কেনার সিদ্ধান্তই প্রশ্ন তুলে দেয় সামরিক নীতিতে কারা প্রভাব রাখছে। গোপালগঞ্জের শান্তিপূর্ণ সভায় গুলি, সেনা নামানো একটা পরিবর্তিত রাষ্ট্র নয়, বরং পুরনো রাষ্ট্রের ছায়া। এই বাস্তবতা থেকে মানুষ বলছে পরিবর্তন হয়েছে কাগজে, বাস্তবে নয়। যারা ভুল করে গেছে সেই ভুলের উদাহরণ টেনে, আমি তো 11 মাস সময় পেয়েছি, আমি সেই বিমান চালাবো কেন? সেই প্রশিক্ষিত বিমান আমি চালাবো কেন? আমি যখন সংস্কারে নেমেছি আমি প্রত্যেকটা ফিল্ডে তো আমার নজর থাকবে। আমি কি দায় সেরে ফেলতে পারি? আওয়ামী লীগ সরকারের আমলে এই হেলিকপ্টার কেনা হয়েছে, এই বিমান কেনা হয়েছে, আমি সে দায় সেরে ফেলতে পারি? ঠিক তাই, মানে বর্তমান পরিস্থিতি অনেক প্রশ্ন তোলে, প্রশ্নের উপর প্রশ্ন। মাত্র একটা বছর সংস্কার যদি আমরা করতে পারি, আমি এক্ষুনি বলছি না পুরোটা হয়ে যাবে, কিন্তু ঘাত শুকায়নি। জুলাইয়ের গণ-অভ্যুত্থান, আগস্টের গণ-অভ্যুত্থান, কত মানুষ মারা গেছে, সেই ঘাত শুকায়নি। আবু সাইদের মৃত্যুর ঘাত শুকায়নি। প্রশাসনিক ব্যর্থতা তো অবশ্যই একদিনে সম্ভব না, কিন্তু যেটা হচ্ছে বেসিক, কেন সাধারণ মানুষের উপরে গুলি চলবে? কেন সাধারণ মানুষ একটা সভা সমিতিতে গিয়ে একটা ঝামেলা হবে, লুটতরাজ হবে, মানুষ মারা যাবে, পুলিশ পৌঁছতে পারবে না, সেনাবাহিনী নামিয়ে থামাতে হবে? তাহলে কমিউনিকেশনটা কোথায় হচ্ছে? আর যদি গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের খনি হয়, তাহলে প্রশাসনিক ব্যর্থতা অবশ্যই ছিল। আপনি যেমনটা বললেন সেটা অবশ্যই স্পষ্ট করে উঠে আসছে, কেননা আন্দোলনের অংশীদাররাই আজ প্রশ্ন তুলতে শুরু করেছে, কেন এই পরিস্থিতি? একটা বছর পেরিয়েছে তো সবে। এখানেও আবার একই কথা বলবো, যদি ডেফিনিট করে বলতে হয় বিশ্লেষণের প্রেক্ষিতে, কারণ তারা দেখছেন আন্দোলন ছিল সম্মিলিত। এটা তো ঘটনা। সেই সময়কার 5ই আগস্টের যে গণ-অভ্যুত্থান, সে সময় যে আন্দোলনের পটভূমি, যে পরম্পরা, সেখানে কিন্তু কোনো ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন ছিল না, সকলের সম্মিলিত প্রয়াস, সম্মিলিত লড়াই ছিল। কিন্তু ক্ষমতার ভাগ হয়েছে একচেটিয়া এই মুহূর্তে এসে। সেটা কিন্তু যারা আন্দোলনে ছিল তারা কিন্তু কম বেশি অনুধাবন করছে। এখানে যদি আমি ডেফিনিট করে বলি, বিএনপি, বামপন্থী এবং ইসলামী পন্থীরা প্রকাশ্যে বলেছেন আমাদের মূল্যায়ন হয়নি। আন্দোলনে তো তারাও কম বেশি সামিল ছিল। কম বেশি কেন, তারা তো সামিল ছিলই, তাদেরও ছাত্র নেতৃত্বরা
সামিল ছিল। এনসিপি নেতৃত্ব প্রশাসনিক কাঠামো ও বিদেশ নীতি নিয়ন্ত্রণ করছে এককভাবে, এটা কিন্তু তাদের সরাসরি অভিযোগ। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও আভ্যন্তরীণ ক্ষোভ, আমরা সিদ্ধান্ত নিচ্ছি না, শুধু নির্দেশ মানছি। এটার মানে কি? সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু অন্তর্দ্বন্দ্ব দেখাচ্ছে। সম্মানিত নেতৃত্বের ব্যর্থতা এবং সামনে একতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অর্থাৎ কি, অন্তর্দ্বন্দ্বই এখন সবচেয়ে বড় জায়গা তৈরি হয়েছে এই নেতৃত্বের মধ্যে। এই নেতৃত্বের মধ্যেও কিন্তু বিভাজন। সম্মিলিত সকলে মিলে যে নেতৃত্বের ব্যর্থতা, অর্থাৎ সকলকে নিয়ে যে নেতৃত্ব দেওয়ার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ এবং একাধারে সেটাকে বজায় রাখাও কিন্তু কঠিন হয়ে পড়ছে। স্বাভাবিকভাবে ঐক্যমত্যের জায়গায় হচ্ছে না, চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনো কিছু চাপিয়ে দেওয়া যদি হয়, সেটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মানুষ সহ্য করবে। 5 দিনের দিন কি হবে? হতাশা, বিক্ষোভ, মতানৈক্য, বিরোধিতা, তারপরে অনেক বড় কিছু। এক এক করে মানুষের ক্ষোভ জন্ম, এক এক করে ক্ষোভ জন্মেছে। 15 বছর একটা বড় বিক্ষোভ আমরা দেখেছি, একটা সরকারকে বিতাড়িত হতে হয়েছে। এটা তো করেছে বাংলাদেশের সাধারণ মানুষ। তাদের মনেই তো এই প্রশ্ন জাগবে। অল্প বিস্তর কম বেশি বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো সেই আন্দোলনকে, সেই গণ অভ্যুত্থানের উৎসকে সম্মান জানিয়ে সকলে সমন্বিত হয়ে পথে নেমেছিল। কিন্তু তার বাস্তবিক পটভূমিটা কি? বিভাজন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে না, এখনো একতন্ত্র সেই চলছে। সিদ্ধান্ত সম্মিলিতভাবে হচ্ছে না, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, নির্দেশ মানানো হচ্ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্ন তো স্বাভাবিক যে আন্দোলনকারীরা তো বলবেই, এবং অনেকে বলছেন দ্বিতীয়বার আবার এরকম কিছু হলে আমরা পথে নামবো কিনা এটা ভেবে দেখতে হবে। এবং পথে নামার সম্ভাবনাও নেই। সম্ভাবনা তখন আবার সঞ্চারিত হবে যখন ব্যাপকভাবে একটা গণবিক্ষোভ আবার সঞ্চারিত হবে। তাই একেবারে শেষে যে কথা না বললেই নয়, আজকের বিশ্লেষণ থেকে শেষে যেমনটা দাঁড়ায় যে শেখ হাসিনা নেই, কিন্তু শেখ হাসিনার কায়দা এখনো বিলুপ্ত হয়নি। শেখ হাসিনার কায়দা এখনো রয়ে গেছে। সেটা আমরা বলছি না, সেটা বলছেন সাধারণ মানুষ। তারা বলছেন যে শেখ হাসিনা তো নেই, তাহলে এত চুরি ডাকাতি ছিনতাই কোথা থেকে হচ্ছে? আওয়ামী লীগ সরকার তো নেই, তারা তো দেশ থেকে চলে গেছে। এরকম প্রশ্ন সাধারণ মানুষ তুলেছেন, আমরা বলছি না। আমরা জাস্ট বিশ্লেষণ করে আপনাদের সামনে পুরো প্রেক্ষাপটটা তুলে ধরছি। এটা এখন শুধু যেন কথার ফুলঝুরিতে হয়ে দাঁড়িয়েছে যে নেতা, তরুণ নেতা, নেতৃত্ব তারা কথার ফুলঝুরি। এটা জনগণের বাস্তবের অভিজ্ঞতা যে তারা কথার ফুলঝুরি। একজন জনগণ তিনি তো বলেছেন যে এনসিপি কোনো কাজ করতে পারে না, সাধারণ মানুষকে ব্যবহার করে। কোট আনকোট এই কথাটাই একজন সাধারণ মানুষ বলেছেন। এছাড়াও সাধারণ মানুষ যেটা বলতে চায় যে কথা নয়, এখন আমরা কাজ দেখতে চাই। আমরা অনেক দেখেছি কথা, 1 বছর পার হতে চললো, এখন আর কোনো কথা নয়, এখন তারা কাজে দেখতে চায়। তাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্রগুলো উঠে আসছে, আমরা সেই চিত্রের ওপর বিশ্লেষণ করেছি। আমরা কোনো পক্ষপাতিত্ব নিতে রাজি নই। বর্তমান প্রেক্ষাপট, সাধারণ মানুষের প্রত্যেকটা বক্তব্যের ওপর আজকের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পুরো বিষয়টি সাধারণ মানুষকে এবং দর্শকদের বুঝিয়ে বলার জন্য। আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন জানাতে ভুলবেন না, কেননা বর্তমান পরিস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, গুরুতর, না বললেই নয়। তাই এই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে কি ভাবছেন এবং বর্তমান পরিস্থিতিতে কি চিত্রপট আপনাদের এলাকা থেকে উঠে আসছে, কে কোথা থেকে দেখছেন, সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। পরবর্তীতে আমরা আবারও ফিরবো এরকম গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে। তাই সাথে থাকুন, ভালো থাকুন, প্রথম কলকাতায় চোখ রাখুন। পরবর্তী আলোচনা নিয়ে আবারও ফিরবো। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রথম কলকাতায় চোখ রাখুন।